ওটা গলায় কিন্তু মারছে সবাইকে এইটা দিয়ে, এই যে হাতে যেটা আছে কিছুদিন আগে কি জানো সে কার হাত খুলে আমার আইটা কথা বলছিস হ্যাঁ কেটেই দাও, ওইগুলো ঠিকই আছে, ওর মধ্যে কোনো ভুল নেই, এদের ক্যালকুলেশন একটু আলাদা হবে। হাতে মারামারি খেলা করছো তো, আমিও সুন্দরী নিয়ে হাতেই মারবো, চিন্তা করো না। সুন্দরী ভেঙে গেছে অর্ধেক, টুকরো টুকরো হয়ে গেছে সুন্দরী, আবার পা নিচ্ছে এবার। না না মারতে হবে না তাহলে। হ্যাঁ 16 নম্বর কোশ্চেন, কে মারলো গো? কেন না আওয়াজ করবো না, ও কি হচ্ছে? 16টা বলেছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখবো যার অঙ্ক দুটির সমষ্টি 14, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে, সহজ সমীকরণ গঠন করে সমাধান করে 2 অঙ্কের সংখ্যাটি লিখি। আগের দিন যেটা করেছিলাম অত দূর করতেই হবে, তারপর থেকে আবার নতুন। সবার প্রথমে দেখো দুটো সংখ্যা 2 অঙ্কের বলেছে, তাহলে আমরা ধরবো কি এককে x আছে, দশকে y আছে, তাহলে এদের আসল মান কত হবে? y এর মান কত? y দশকে আছে, তার মানে y এর সঙ্গে 10 গুণ করলে 10y, আর x এককে আছে তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে শুধু x, তাহলে এই সংখ্যাটার অ্যাকচুয়াল মান কত? 10y প্লাস x। তাহলে কি ধরি 2 অঙ্কের সংখ্যাটি এককে x এবং দশকে y আছে, অতএব সংখ্যাটির মান, তাড়াতাড়ি লেখো কথা না, তাহলে সংখ্যাটির মান কত হবে? 10y প্লাস x। অতএব প্রথম শর্ত, প্রথম শর্তে কি বলেছে? সংখ্যা দুটির যোগফল কত হবে? 14 বলেছে, সংখ্যা দুটির যোগফল 14 হবে। এবং এর দ্বিতীয় শর্ত লেখার আগে আমাদের একটা কাজ করতে হবে। কোশ্চেনে বলেছে যে সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করি তাহলে অঙ্ক দুটো সমান হয়, লেখা বন্ধ করে দেখে নাও। আমাদের সংখ্যা ছিল এইটা, তাহলে 10y প্লাস x, এর থেকে যদি 29 বাদ দিয়ে দিই তাহলে কি হবে? সংখ্যার অঙ্ক দুটো কি হবে? সমান। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা আগের দিন এইটুকু নিচে দাঁড়িয়ে গেছিলাম, তাহলে এখন আমাদের এখানে একটু ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করতে হবে? যে সবার প্রথমে আমাকে এই স্ট্রাকচারে আনতে হবে, 10-এর সঙ্গে একটা পদ গুণ আকারে থাকবে এবং 1-এর সঙ্গে আরেকটা পদ গুণ আকারে থাকবে, এই ফরম্যাটে আনতে হবে। এখন দেখো তাহলে এটা কি করে করবো? দেখো প্রথমত 10 আছে, 29 তো এখানে কমনও আসছে না, তাই না? তাহলে এখন একটা কথা বলো তো, ওই 29 কে আমরা কি আকারে লিখতে পারি? হ্যাঁ 29 এর পরের মানে আমাকে একটা 10-এর গুণিতক আনতে হবে, 10-এর গুণিতক কত? 30, তাই তো? তাহলে 29 এর জায়গায় আমরা কি লিখতে পারি? আগে 10y প্লাস x তো লিখলাম, 29 এর জায়গায় আমরা -29 এর জায়গায় আমরা লিখতে পারি -30 প্লাস 1, -30 প্লাস 1। এবার হ্যাঁ হ্যাঁ ওই তো -30 থেকে একটা 1 বাদ দিলে -29 হয়, আমরা -29 কে সাজিয়ে লিখলাম। এখন এই -30 আর 10y কে একত্রে করব, তাহলে কি হবে? 10y -30। আসলে এটা করার উদ্দেশ্য কি বলতো? এইটাকে না ভাগ করে দেবো, এটাকে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া। আচ্ছা প্রথমত এখানে 30ই কেন নিলাম? 10-এর গুণিতক কেন নিলাম? কারণ প্রথমে দশকে যে সংখ্যাটা থাকবে সেটা 10-এর গুণিতক হবে, ওই কারণে। তাহলে প্রথমত 30টাকে এটার সঙ্গে নিয়ে নিলাম, আর x এর সঙ্গে 1, এটুকু মনে রাখবো, এই জিনিসগুলো একটু মনে না রাখলে অঙ্কগুলো পারবো না পরীক্ষায়। আচ্ছা এরপরে দেখো 10 আর 30-এর মধ্যে কমন কি যাবে? 10 কমন যাবে, 10y থেকে 10 কমন নিলে থাকবে y, এবং 30 থেকে 10 কমন নিলে থাকবে 3, তাহলে 10
ইন্টু ওয়াই মাইনাস 3, এদিকে দুজনের থেকে এক কমন নিলে কত হবে, এক্স প্লাস 1, রাফে চলে আসো। দেখো রাফে কি হলো, ওয়াই এর অ্যাকচুয়াল স্থানীয় মান কত, 10y, মানে 10 দিয়ে ওয়াই কে গুণ করতে হয়েছে। আর এক্স এর আসল মান কত, 1 ইন্টু ওয়াই, মানে এককে আছে বলে 1 দিয়ে গুণ করতে হয়েছে। দেখো তো সেম ফরম্যাট এখানে এসছে কিনা, এসছে। এখন কোশ্চেনে যে কথাটা বলেছে যদি ওই সংখ্যাটা থেকে আমি 29 বাদ দিয়ে দিই, তাহলে এককের ঘরের সংখ্যা এবং দশকের ঘরের সংখ্যা কি হবে, সমান, তাই তো, এটা বলেছে না? তাহলে এই যে দুটো সংখ্যা পেলাম, এই দুটোকে আমরা কি করতে হবে, সমান করতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ হবে। তাহলে লিখবো অতএব দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত লিখিনি, লিখতে হবে 1 নম্বর সমীকরণ। আচ্ছা তাহলে এখানে হলো কত, তাহলে y মাইনাস 3 ইকুয়াল টু এক্স প্লাস 1। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নেব। প্রথমত যেটা দেখো এক্স কে আমাকে প্লাস আকার দরকার, তো তাহলে এক্স প্লাস 1 কে এদিকে নেবো, ওয়াই মাইনাস 3 কে এদিকে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। এক্স প্লাস 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস 3 হলো। এবার ওয়াইটাকে এদিকে পাঠিয়ে দেবো, একটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে কত হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 1, তাহলে বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 4 হলো। এখন আজকে অঙ্ক করতে গিয়ে মেয়েগুলোর মধ্যে অনেকে যে ভুলটা করেছো, ভালো করে দেখো বোর্ডের দিকে। ও সরি 2, দেখো ব্যাপারটা হচ্ছে, দেখো 1 নাম্বার সমীকরণে ফার্স্টে এক্স এর সহগ কত, 1। 2 নাম্বার সমীকরণে এক্স এর সহগ কত, একই তো আছে। তাহলে 1 আর 2 কে কোনো সংখ্যা দিয়ে কি গুণ করব আমরা, করব না, 1 নাম্বার। আচ্ছা 2 নাম্বার, তাই যদি আমরা এক্স কে তুলতে চাই, তাহলে 1 থেকে সোজাসুজি 2 বাদ দিয়ে দেবো, তাহলে এক্স বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 1 বিয়োগ 2, তাও চলবে, একই জিনিস করে পাই। অঙ্ক শিখে গেলে নিজেদের মতো করে করতে, তাহলে যোগ করো, 1 যোগ 2 করে পাই, তাহলে সেক্ষেত্রে দেখো ওয়াই কাটবে, এখানে মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস ওয়াই আছে, এখানে গুণ কি করতে হবে, গুণ করবো না, কারণ কি ওয়াই দু জায়গাতে সেম সংখ্যা আছে, তাই তো। তাহলে আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াই 1 নং থেকে লিখছি ইকুয়াল টু 14, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 4। খেয়াল রাখতে হবে এখানে মাইনাস 4 আছে। এদিকে দেখো তো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাবে, আর এক্স আর এক্স যোগ করলে 2x ইকুয়াল টু 14 থেকে 4 বাদ দিলে 10, তাহলে বা x ইকুয়াল টু 10/2 কাটলে 5। তাহলে অ্যান্সার একটু মেলাও তো, একটা সংখ্যা 5 আছে কিনা দেখো, 16 কোষে দেখি 5.7, 95, তাহলে ওই যে এককের ঘরে 5 আছে, তাহলে দশকের ঘরে 9 আসবে ওয়াই এর মান। টুকে নাও এই সাইডটা, এই সাইডটা কি হয়ে গেছে সবার, টুকে নাও। এই অঙ্কটা বোঝার বিষয় শুধু এই জায়গাটায়, ওই -29 ইজি করে ফেলো, দেখেই বোঝা যাচ্ছে। 1 নম্বর বসাবো, এক্সটা ওদিকে চলে যাবে, তাহলে -5, তাহলে ইকুয়াল টু 9। এই তো তালা কত নিল, অভ্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এইটুকুনি মুছে দিলাম, হ্যাঁ এই সাইডটা। দেখো আচ্ছা এবার দেখো না x সমান সমান 5 1 নং সমীকরণে বসিয়ে পাই।
তাহলে 1 নং সমীকরণে কি ছিল, x প্লাস ওয়াই ইকুয়াল টু 14, তাহলে x এর জায়গায় 5 প্লাস ওয়াই ইকুয়াল টু 14, তাহলে y ইকুয়াল টু 14 থেকে 5টা দিকে মাইনাস আকারে চলে যাবে, 14 মাইনাস 5, তাহলে বা y ইকুয়াল টু 9। তাহলে অতএব সংখ্যাটি একক দশক 95 হবে। বসাও। যেখানে খুশি বসাও, দেখো অ্যান্সার একই আসবে। সামান্য তুলনামূলক আর কি। হ্যাঁ, আচ্ছা এরপরে 20 অঙ্কটা, কমলা লেবু আর ঝুড়ি। বাক্স ঝুড়ি, বাক্স আর ঝুড়ি এক না, ব্যবহারটা এক। আচ্ছা হ্যাঁ, বাক্সটাও এক না, ঠিক ঠিক, ক্যারেট আর ঝুড়ি এক। তাহলে এটা মুছে দিলাম। তোমার কষ্ট হচ্ছে কেন? তুমি ও তা ভালো। কুড়ি নাম্বার কোশ্চেনটা পড়ো। আচ্ছা 20 প্রশ্নটা বলেছে যে কয়েকটি বাক্সে কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে, আবার যদি তিনি প্রত্যেকটি বাক্সে 5টি কমলা লেবু কম রাখেন তাহলে একটি বাক্স বেশি লাগে। সমীকরণ গঠন করে হিসাব করি যে তার কাছে কতগুলি কমলা লেবু ও কতগুলি বাক্স ছিল। আচ্ছা কোশ্চেন হচ্ছে যে অঙ্কের 3টে জিনিস আছে, একটা হচ্ছে টোটাল কমলা লেবু, একটা হচ্ছে ঝুড়ির সংখ্যা, আর একটা হচ্ছে একটা ঝুড়িতে কটা কমলা লেবু আছে। তো এই 3টে জিনিস আগে আমরা লিখবো। লিখবো যে ধরি মোট কমলা লেবুর সংখ্যা আচ্ছা আগের দিন আমরা যেভাবে করেছিলাম ওইটুকুনি তো করতেই হবে, তার উপর আরেকটু এক্সট্রা হবে, ইকুয়াল টু xt কমা মোট বাক্সের সংখ্যা, বাক্স না ঝুড়ি বলেছে, আচ্ছা মোট বাক্সের সংখ্যা ইকুয়াল টু yt। তাহলে অতএব প্রতিটি বাক্সে কমলা লেবু আছে তাহলে বলো টোটাল কমলা লেবু হচ্ছে এক্সটা, ঝুড়ির সংখ্যা এই বাক্সের সংখ্যা হচ্ছে ওয়াইটা, তাহলে একটা বাক্সে কটা কমলা লেবু আছে x বাই y। আচ্ছা এই জিনিসটা যারা বুঝতে পারবো না তাদের জন্য এটা সহজ করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা বার করছি কি, এই লাইনটা কমলা লেবু বার করছি, তো মনে করো যেটা বার করব সেটা উপরে থাকবে, যেটা হ্যাঁ যেমন কমলা লেবুর সংখ্যা বার করছি না, একটা বাক্সে কটা কমলা লেবু আছে, তাহলে টোটাল কমলা লেবুর সংখ্যা উপরে। ধরো টোটাল টাকা হয়েছে 2000 টাকা, 50 জনের মধ্যে ভাগ করে দেবো, তাহলে প্রত্যেকে ক টাকা করে পাবে, তাই আমি টাকা বার করছি, তো তাহলে টাকা টোটাল টাকা উপরে থাকবে, টাকাটা উপরে থাকবে, জন সংখ্যাটা নিচে থাকবে, যেটা বার করবো তার এককটা খেয়াল রাখবো উপরে থাকবে। আচ্ছা এত ঠিক। এবারে যে প্রথম শর্ত, দেখো প্রথম শর্তে কি বলে দিয়েছে, প্রথম শর্তে বলেছে যে তিনি যদি প্রত্যেকটি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখতেন। আচ্ছা একটু লেখাটা বন্ধ করে দাও। দেখো প্রত্যেকটা বাক্সে আগে কমলা লেবু রাখতো কটা, তাহলে x বাই y খানা কমলা লেবু থাকতো
এখন আরো 20 পিস করে বেশি রাখবে, হয়েছে। যদি রাখে তাহলে বাক্সের সংখ্যা 3টে কম লাগে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি বাক্সের সংখ্যা? এটা হচ্ছে একটা বাক্সে কমলালেবুর সংখ্যা। তাহলে একটা বাক্সে কমলালেবুর সংখ্যা থেকে আমরা বাক্সের সংখ্যা কি করে পাবো? টোটাল কমলালেবুর সংখ্যা কটা? এক্সটা। এই এক্স খানা কমলালেবু টোটাল সংখ্যাকে যদি আমরা একটা বাক্সের কমলালেবুর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে পাবো যে টোটাল বাক্স। আর টোটাল বাক্সের হিসাবটা কি বলেছে? আগে যেটা ছিল তার থেকে 3 কম, আগে ওয়াই খানা ছিল তার থেকে 3 কম, হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। তবে এই অঙ্কটা এখানকার বাকি অঙ্ক থেকে আলাদাই হবে, কারণ এখানে স্কোয়ার চলে আসবে, স্কোয়ার নরমালি উঠবে না। কে তখন একটু ওটা অন্যভাবে করতে হয়, অসুবিধার কিছু নেই। এটা 1 নম্বর সমীকরণ হলো। এবার এরপরে ক্যালকুলেশন চালু করবো। বা এটা ওইভাবে সমাধান অপনয়ন হবে না, এটা অন্য প্রসেসে করতে হবে। বা কি হবে? ওইসব কিচ্ছু লাগবে না। তোমাদের বইতে যা পদ্ধতি আছে সবগুলো হচ্ছে নর্মাল একঘাত বিশিষ্ট পদ্ধতি উল্লেখ করে, এই অঙ্কটা তাহলে দেবে না, এটা বাদ। হ্যাঁ, যে অঙ্ক দিক অপনয়ন পরিবর্তন যা কিছু দেয় দিক কি কটা। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে 2টো অঙ্ক দেবে, অবশ্যই একটা তো পারবা, তাহলে থাকবে হ্যাঁ, না থাকলে ফেল সবই করবা। দ্বিতীয় পরীক্ষায় এসছে তো অপনয়ন, তো কাঁদছো কেন? হ্যাঁ, অপনয়ন করে দিয়ে আসবা, তাই। আচ্ছা, এদিকে চলে আসি। এদিকে দেখুন, উপরে কিছু করার নেই, নিচে ক্যালকুলেশন করি। নিচে দেখো কি আছে। প্রথমত লসাগু যদি করি তাহলে এখানে ওয়াই লসাগু হবে, নিচে ওয়াই। 20 নিচে সরি এক্স এর নিচে ওয়াই ছিল, তাহলে এক্স বসে গেল। 20 নিচে কেউ নেই, মানে 20 সঙ্গে লসাগু ওয়াই গুণ, তাহলে 20 ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 3। পরের লাইন দেখো তো, এই এক্স উপরে আছে আর এই জিনিসটা ভগ্নাংশ নিচে আছে, তাহলে এটা যদি উল্টে দিই তাহলে এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস 20 ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস 3। বা উপরে দেখো এক্স আর ওয়াই গুণ হয়ে যাবে ইকুয়াল টু, আর এদিকে এই সংখ্যাটা এদিকে চলে আসবে গুণ আকারে, তাহলে ওয়াই মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 20 ওয়াই। খুব ভালো। আচ্ছা, বা এক্স ওয়াই ইকুয়াল, এবার গুণ হবে ওয়াই দিয়ে এক্স আর 20 ওয়াই কে গুণ করো। ওয়াই দিয়ে এক্স গুণ করলে এক্স ওয়াই প্লাস ওয়াই দিয়ে 20 ওয়াই গুণ করলে 20 ওয়াই স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। এদিকে মাইনাস 3 দিয়ে এক্স গুণ করলে মাইনাস 3x, হ্যাঁ মাইনাস 60 ওয়াই। আচ্ছা, মাইনাস এক্স ওয়াই না। এবার দেখো, এই শোনো ভালো করে দেখো, না ওটা অনেক বড় হয়ে যাবে। দেখো ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে এক্স ওয়াই দেখো এখানে প্লাস এক্স ওয়াই আছে, এদিকেও প্লাস এক্স ওয়াই আছে, এই এক্স ওয়াইটা এদিকে নিয়ে যাবো, তাহলে কি হবে? এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই গুলোকে সামনে নিয়ে নিলাম, 20 ওয়াই স্কোয়ার মাইনাস 60 ওয়াই। আগের দিনই হচ্ছিল এইটুকুনি এখন একদম সেম। এবার দেখো এখানকার এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি কেটে যায় তাহলে এদিকে পড়ে থাকবে কি 0 ইকুয়াল টু, দেখো 2y স্কোয়ার মাইনাস 20 ওয়াই স্কোয়ার মাইনাস 60y মাইনাস 3y। এখানে মনে হচ্ছে ভুল করলাম, সহজে করেছি এটুকু সবাই। এগুলো লিখে লেখা হয়ে গেছে পুরোটা, থাক করতে হবে না। হ্যাঁ, এই সাইডটা হয়নি, করো। আচ্ছা আচ্ছা, চুপ থাকো চুপ থাকো চুপ থাকো। ওরে বাপ রে বাপ, খতরনাক জিনিস তো। এই স্কুল যাওয়ার সময় নামো কোথায়? হাই স্ট্রিটে নামবা, হাই স্ট্রিটে নামবা, দোকান থেকে ঘুরে ঘুরে সোজা থানায় চলে যাবা, দিয়ে জেলে। স্কুল যাওয়ার সময় হয়ে যাবে একবারে, বলে আমি খতরনাক অস্ত্র বানিয়েছি।
হ্যাঁ, বলা যে অনেক পুরনো আবিষ্কার এখন ইউজ হচ্ছে। লেখো লেখো লেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হচ্ছে হচ্ছে, খুব হয়েছে, ঠিক আছে চুপ থাকো, বকো না তো, আবার বকে। দেখো ভুল করেছে অঙ্কে, হ্যাঁ অঙ্কে ভুল হয়েছে বলছি তো, দেখেছো এত বকলে ভুলই হয়। অঙ্কে এক্সই নেই, সব ওয়াই কি করে হলো? আচ্ছা দেখো এখানে 3x ছিল না, তাহলে লাস্টে এখানে 3x হবে, এখানেও x হবে। এই দুটো জায়গাতে x করো। ঠিক করো না, x করো না। ঢুকবা না, ঠিক আছে। তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জানো তো? ওই তো, যেখানে কথা বলতে পারবো না সেইখানে এখন আর কোনো কথা নেই, তাই না? চলে কে যাবে, মমতা? তোমার মনে হয়? এটা ধরো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ কথা বলো। ও সাউন্ড একটু কমিয়ে দি। হ্যাঁ এই সাইডটা মুছে দিলাম। কি হচ্ছে কি হচ্ছে এগুলো? বলছিল আচ্ছা আচ্ছা, এই শোন এরপরে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, কথা না, দেখো এখানে y তে স্কোয়ার আছে কিন্তু x এ কি স্কোয়ার আছে? নেই। দেখো এখানে যদি আমরা হয় x অথবা y এর একটা মান বার করতে চাই, দেখো সুস্থভাবে x এর মানটা একা বাঁচে, সহজে বার করা যাবে, কিন্তু y এর মান আমরা কিন্তু অত সহজে বার করতে পারবো না। ওই জন্য আমরা x এর মানটা ওখানে বার করবো আর বাদ বাকি সংখ্যাগুলোকে এদিকে পাঠিয়ে দেবো। তাহলে কি লিখবো? বা আচ্ছা 20y স্কোয়ারটা এদিকে এলে কি আকারে আসবে? মাইনাস আকারে আসবে। 60y প্লাস আকারে আসবে, ইকুয়াল টু মাইনাস 3x। এদিকে আমরা মাইনাস মাইনাস তোলাতুলি করবো না, যা আছে থাকবে। আমরা তো x এর মান বার করছিলাম, তাহলে x এর সঙ্গে -3 কি আকারে আছে? তাহলে এদিকে আসবে y আকারে, তাহলে -20y স্কোয়ার প্লাস 60y। না এখানে, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে আগে মাইনাস কমন নিতে হবে, তাহলে এই প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে। ওইভাবে ওই ভুল করবো না, দেখো এদিকে মাইনাসটা পুরোটার সঙ্গে আছে, এদিকে মাইনাস কিন্তু পুরোটার সঙ্গে নেই, ওটা ব্র্যাকেট দিয়ে কমন নেওয়ার পরে কাটা যাবে, সমান x। আচ্ছা এটা তাহলে আমরা আগে 1 নাম্বার 2 নাম্বার, আচ্ছা এটা কত নাম্বার সমীকরণ? 1 নাম্বার আছে তো, তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আচ্ছা উল্টে নাও, আচ্ছা বা উল্টে নি, x টাকে এদিকে রাখি, সংখ্যাটাকে ওদিকে দিয়ে দিই, তাহলে x ইকুয়াল টু, আদিত্য খুব কথা হচ্ছে, ঠিক আছে এটাকে উল্টে নিলাম, ডট ডট দিয়ে 2 নাম্বার সমীকরণ হয়ে গেল। আচ্ছা এবং দ্বিতীয় শর্ত, দেখো দ্বিতীয় শর্তে কি বলেছে? আরে তো দ্বিতীয় শর্তটা পড়ো তো। দেখো দ্বিতীয় শর্ত, না না 2 নাম্বার সমীকরণ মানে যে দ্বিতীয় শর্ত, এমন তো কোনো ব্যাপার নেই। দ্বিতীয় শর্তের সমীকরণটা আমরা লিখবো শর্ত বলে, ওই যে তো শর্ত লিখে দিচ্ছি। 3 নাম্বার একটা শর্তে দুটো সমীকরণ না, দুটো সমীকরণ সেম, দুটো আলাদা না, একই সমীকরণ, ঠিক আছে। আচ্ছা এরপরে দ্বিতীয় শর্তে কি বলেছে দেখো, দ্বিতীয় শর্তে বলেছে যে আবার যদি প্রত্যেক বাক্সে 5টি করে কমলা লেবু কম রাখে, তাহলে একটা বাক্সে কমলা লেবু কটা ছিল? x বাই ওয়াইটা, তাই তো। এখন 5টা করে কমলা লেবু কম রাখবে, তাহলে এখন বাক্সে কটা করে কমলা লেবু আছে? x বাই ওয়াই মাইনাস 5।
যদি এইভাবে রাখি তাহলে বাক্সের সংখ্যা আগে যতগুলো ছিল তার থেকে একটা বেশি লাগবে বলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা কি বাক্সের সংখ্যা? এটা তো একটা বাক্সে কমলালেবুর সংখ্যা, তাহলে বাক্সের সংখ্যা বার করতে গেলে টোটাল কমলালেবুর সংখ্যাকে একটা বাক্সে কতগুলো কমলালেবু আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে x বাই y মাইনাস 5 ইকুয়াল টু y প্লাস 1। y ছিল বাক্সের সংখ্যা, 5টা লেবু যদি কম রাখে তাহলে একটা বাক্স বেশি লাগে, হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। কি এইটা 3 নাম্বারকে ক্যালকুলেট করবো, দিয়ে x এর মান বার করবো, অঙ্কই তো হচ্ছে। তারপরে সমান সমান করতে হবে, সহজ অঙ্ক হয়ে যাবে। ঠিক, আমি জানি না সবার কি বিশ্বাস। আদিত্য, তোমাদের গল্প এখনো শেষ হলো না? তো পেন দুটো আমাকে দাও, দুটোই পেন দাও, দেন অন্য পেন দিয়ে লেখো। ওই পেনটা ওখানে জমা রেখে দিই, ঝামেলা করতে হবে না, পেন ব্যাগে ঢুকে অন্য পেন দিয়ে লেখো। আচ্ছা, এরপরে নাও, এরপরে বা এক্স উপরে আছে, নিচে হিসাব করি। দেখো ওয়াই লসাগু উপরে থাকলো, দেখো এক্স তো থাকলোই -5y ইকুয়াল টু ওয়াই প্লাস 1। এদিকে এক্স সামনে, এটাকে উল্টে নেবো কারণ বাই চিহ্ন নিচে আছে, উল্টে নেবো। ওয়াই উপরে চলে যাবে, এক্স মাইনাস 5y ইকুয়াল টু ওয়াই প্লাস 1। এদিকে উপরে থাকলো এক্স ওয়াই, আর এদিকে ওয়াই প্লাস 1 তো ছিলই, এখানে যেটা নিচে চলে আছে সেটা এদিকে চলে আসবে গুণ আকারে, এক্স মাইনাস 5y। আচ্ছা বা এক্স ওয়াই সমান সমান ওয়াই দিয়ে এক্স কে গুণ আর 5y কে গুণ, তাহলে এক্স ওয়াই মাইনাস 5y স্কোয়ার। এক দিয়ে এক্স কে গুণ আর -5y কে গুণ, তাহলে মাইনাস এক্স, তাহলে হ্যাঁ প্লাস এক্স মাইনাস 5y, 5y কে মাইনাস আছে। কিছু বললে বলো। হ্যাঁ, 3 নাম্বার সমীকরণ তো, এটা শর্ত অনুসারে সমীকরণ হচ্ছে এটা, কিন্তু আমরা ওই সমীকরণে মান বার করতে পারবো না, তাই ক্যালকুলেশন করছি। এখান থেকে এক্স এর মান বার করতে হবে। আচ্ছা ভালো করে দেখো, আগের অঙ্কটার মধ্যে দেখো এখানে এক্স ওয়াই আছে না, ওটা ওদিকে পাঠিয়ে দেবো। কি লিখবো, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। আচ্ছা পরেরটা -5y কে পাঠালে +5y স্কোয়ার, -5y কে পাঠালে +5y ইকুয়াল টু এক্স। দেখো তো তাহলে এদিকে এক্স আছে, বাদ বাকি সব ওদিকে পাঠিয়ে দিয়েছি। এক্স ওয়াই আর এক্স ওয়াই তাহলে কেটে যাবে, থাকলো +5y স্কোয়ার আর +5y। আমি তোমাদের একটু আগে তো বললাম এই সমীকরণ, এই অঙ্কটা একটুখানি আলাদা লেখা। তুমি প্রত্যেক লাইনে সমীকরণ লিখতে পারো, 1 নম্বর 2 নম্বর তুমি লেখো, প্রত্যেক লাইনে 4 5 6 7 8 10 করে সমীকরণ লিখো, কোনো সমস্যা নেই এমনি। আসলে যেগুলোকে আমরা কাজে লাগাবো পরবর্তীতে সেইগুলো হচ্ছে আমরা সমীকরণ আকারে লিখি। আর যেটা বইতে শর্ত বলেছে, দেখো ব্যাপারটা হচ্ছে স্কুলে যখন ম্যাডাম খাতা দেখবে, ম্যাডাম তো খুঁজবে যে বই যে লাইনটা বলেছে সেই লাইনটা আছে কোথায় শর্তের আকারে, তখন এগুলো দেখবে। হ্যাঁ ম্যাম খুঁজে পাবে না, এমনি কেটে দেবে, তাও তো হতে পারে। ফাইনাল পরীক্ষার খাতা তো তুমি দেখতে পাবে না, তোমার তো খাতা দিয়ে দেয়। গ্রাম অঞ্চলের মতো শহর অঞ্চলে করতে পারবে না তো। গ্রাম অঞ্চলে স্যার ম্যাডামরা বাহানা দিতে পারবে। কি বাহানা দিতে পারবে, যেমন ধরো তোমাদের যদি একটা অনলাইন ক্লাস নেই, গ্রাম অঞ্চলে স্কুলে হবে না অনলাইন ক্লাস, কিন্তু শহরে হবে। কেন হবে, কারণ শহরে এমন কেউ নেই যার স্মার্টফোন নেই। গ্রামে 99 খানা মানুষের, 100 জনের মধ্যে 99 খানা মানুষের আছে, কিন্তু তাও নেবে না, বলে একজনের জন্য নেবো না। এবার যে একজনের কথা বলছি সে খাতায় নাম লিখেছে, জীবনে স্কুলে আসেনি, মুখও চেনে না। যেমন আরো উদাহরণ আছে, যেমন গার্লস স্কুলে বলে যে খাতা দেখাও গার্জেন আসো, দুটো গার্জেন গেছে আর কেউ যায়নি।
তাহলে এটাও তো একটা বিষয়, কিন্তু শহরে এগুলো হয় না। গার্জেন না না না, কিছু মানুষ বুঝতে পারে, ঠিক আছে, সবার তো সময় থাকে না, শহরে এই প্রবলেমটা একটু কম হয়, এই হচ্ছে কথা। আসলে কি বলতো, তোমাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে না, সব ওই প্রসেসে ওই ধরনের হচ্ছে। ওই বারবার 4টে করে সমীকরণ লেখা থেকে যদি 2টো করে সমীকরণ লেখায় তোমাদের বুঝতে সুবিধা হবে 1 নাম্বার, ওই জন্য ওগুলোই হবে। কিন্তু এই অঙ্কটা সেভাবে করা যাচ্ছে না। আমি অঙ্কটাই তো এক্ষুনি হয়ে যাবে, হয়ে গেছে, আর একটুখানি আছে। আচ্ছা বুঝে বললাম, হ্যাঁ দিগ্নগর হাই স্কুলে। আচ্ছা বাহ, 5y স্কোয়ার প্লাস 5y ইকুয়াল টু x ডট ডট দিয়ে, এটা হচ্ছে 2 নাম্বার, না আইভি 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এখন দেখো 4 নাম্বার, আগে এটা 3, এটা 4। এবারে কথা বলছো তো, দেখো ও এটা না, এটা হয় না। আচ্ছা এক্সটাকে আমরা বাঁ দিকে আনি, তাহলে x ইকুয়াল টু, ওটাকে ডান দিকে দিয়ে দিই, 5y স্কোয়ার প্লাস 5y ডট ডট দিয়ে 4, এটা 4। আচ্ছা এবারে কথা বলতে হবে, x এর মান আমরা দুটো সমীকরণে বার করেছি, একটা 2 নাম্বার, একটা 4 নাম্বারে। তাহলে আমরা কি লিখবো, x এর মানগুলি তুলনা করে পাই। কি পাই দেখো, 4 নাম্বারে পেয়েছি এটা, আর 2 নাম্বারে কত পেয়েছি, ধরো 2 নাম্বারে কি লেখা আছে, আচ্ছা তা দুটো x এর মান, তাহলে এটা তুলনা করবো। আচ্ছা বাহ, পরে বলবো কোনো। আচ্ছা -3 দিয়ে এদিকে গুণ হবে, তাহলে 5y স্কোয়ার প্লাস 5y ইন্টু -3, আর এদিকে যেটা ছিল সেটা -20y স্কোয়ার প্লাস 60y এর উপরে। আচ্ছা -3 দিয়ে 5y স্কোয়ারকে গুণ করলে -15y স্কোয়ার, -3 দিয়ে 5y কে গুণ করলে -15y। আচ্ছা 20y, আচ্ছা এটা কিছু করবো। আচ্ছা y গুলোকে একদিকে নেবো, y স্কোয়ার গুলোকে একদিকে নেবো, তাহলে -15y স্কোয়ার এদিকে ছিল, থাকলো, -20y স্কোয়ার কে এদিকে নিলাম, তাহলে +20y স্কোয়ার হয়ে গেল। এদিকে দেখো 60y ছিল, -15y কে ওদিকে নিলাম, তাহলে +15y হলো। আচ্ছা এরপরে বাম দেখো তো, এখানে লেখা আছে -15y, আর এখানে যে +20y, ক্যালকুলেশন করলে কত বেরোবে, +5y স্কোয়ার, তাই তো, -15y স্কোয়ার আর +20y স্কোয়ার, হিসাব করলে বেরোবে +5y স্কোয়ার। আর এদিকে দেখো 60y আর 15y, তাহলে হবে 75y। আচ্ছা এখন দেখো, আমরা যদি শুধু y টাকে এদিকে নিয়ে যাই, তাহলে 5y স্কোয়ার বাই y ইকুয়াল টু 75, তাহলে y দিয়ে y স্কোয়ার কাটলে y হবে, তাহলে থাকলো কত, 5y ইকুয়াল টু 75। এখন y কে যদি রেখে দিই, তাহলে 5 এদিকে কি আকারে আসবে, কাটাকাটি করলে কত হবে, 5 15 75, তাহলে বা y ইকুয়াল টু কত, 15। অ্যান্সার মেলাও, 15 আছে কিনা দেখো, এটা হচ্ছে ঝুড়ির সংখ্যা 15, একটা, হ্যাঁ এই তো আর একটা সমীকরণ করলে হয়ে যাবে, এটাই ছোট আর একটু সহজ, 5 মিনিট, বাড়ি গিয়ে কি আবার খাওয়া দাওয়া করবা, তাহলে আর কি করবো, বাড়ি চলে যাও, আচ্ছা না। আচ্ছা এবং y ইকুয়াল টু 15, আচ্ছা এখানে কত নম্বর সমীকরণ অ্যাপ্লাই করো সেটা একটু দেখি, এইটা 4 নাম্বার সমীকরণ অ্যাপ্লাই করো, 4 নং এ বসিয়ে পাই। আচ্ছা 4 নং সমীকরণে কি আছে, x সমান সমান 5 ইন্টু y স্কোয়ার মানে কত, 15 তার স্কোয়ার, প্লাস 5 ইন্টু 15,
ও তো ওর হয়নি, তাতে কথা দিয়ে করো। হ্যাঁ চলে যাও পরে ঢুকানি। তোমরা না ওই 3 জনে বাড়ি চলে যাও, দিয়ে ঝামেলা নিয়ে করে আসো। কোন লাইনে গো? বাহ, মনে করো তোমার 6টা আঙ্গুর আছে, 10টা আঙ্গুর আছে, কটা আঙ্গুর হবে? তো 16টা আঙ্গুরের স্কোয়ার হবে, তাই তো? স্কোয়ার কখন হয়? যখন চলরাশি গুলোর গুণ হয়। গুণ হলে আঙ্গুর খাবা? মুছে ফেললাম, পরিতা এদিকটা হয়ে গেছে না? আচ্ছা এদিকে x সমান সমান তাহলে কি দাঁড়ালো দেখো, x সমান সমান, আচ্ছা 5 গুণ 15 স্কোয়ার মুখস্থ রাখতে বলেছিলাম, 15 স্কোয়ার কত হয়? 225 প্লাস 5 15 75। আচ্ছা 225 কে যদি 5 দিয়ে গুণ করে তাহলে কত হবে? খুব সহজ, দেখো 5 দিয়ে 200 গুণ করলে কত? এই 2 এর স্থানীয় মান 200, 5 200 1000, আর 5 25 125, তাহলে 1125, 1125, ঠিক আছে, প্লাস 75। আচ্ছা বা x সমান সমান 5 আর 5 10 এর শূন্য হয়, তাহলে 1, 7 আর 2 9 আর 1 10 এর শূন্য, তাহলে 1200। অ্যান্সারে কত আছে গো? বাহ, তাহলে যুদ্ধ সফল, ঝামেলা শেষ। তাহলে অতএব 1200টি এর থেকে ছোট আমি পাচ্ছি না। এর থেকে ছোট একটা লোক করেছিল, ইউটিউবে দেখলাম, না আমার বড় হওয়ার পর দেখি যে ওই লোকের এখানে 15 জায়গায় 20 বেরিয়েছে। তাহলে বাড়ি কাজ দেবো তো, আজকে আর বিজ্ঞান হবে না। পরের দিনের বাড়ি কাছে আমি বলে দিচ্ছি, কারণ পড়ানোই তো আছে, করা তো হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ পড়া। ও স্কুলে তো কেউ যাবে না, তাহলে আবার কি পড়াবো? দেব তুমি লাস্টে কবে স্কুলে গেছিলে? সামনের মঙ্গলবার, মানে ভবিষ্যতে যাবে। আচ্ছা শোনো এই কথা না, তোমাদের হচ্ছে পেজ নাম্বার 69 এর, আচ্ছা 69 এর কোনটা? 16 আগের পেজ। আচ্ছা কোনটা কোনটা হয়েছিল বলো তো 69 পেজে? প্র্যাকটিস করবা? হ্যাঁ, পরের দিন একটা করতে দেবো। আচ্ছা অবশ্যই 10-এরটা তো দেবো না, 10-এরটা আজকে দিয়েছিলাম, 10 বাদ। কোনোটাই দেবো না। এবারে যে জীবন বিজ্ঞান, কিছু বলবা? আচ্ছা আজকে কি সমস্যা আছে বল, কটায় গো? 10:30টার পরে 35 ছিল, হ্যাঁ 8-10 মিনিট, যেটুকুনি হবে সেটুকুনি। জীবন বিজ্ঞান পড়াবো, হ্যাঁ চ্যাপ্টার শেষ না হলে দর্শন করবো না। আচ্ছা আগের দিন কত হইতো? জীবজ শর্তাবলী আজকে হবে, বই 132 পাতা বার করো, 10-12 পেজ, না বেশি আছে, 14 পেজ আছে, না 12 পেজ।
16, 14 বেজেছে। তুমি একটু মনে করো কষ্ট করে। আচ্ছা, আগের দিন খাই দিলাম, 3-4 জনের ছিল। এই বলো খাইছে, খাওয়াবে। তাহলে ছেড়ে দাও। আচ্ছা এবার শোনো, আগের দিন লাস্ট পড়েছিলাম হচ্ছে বাস্তুতন্ত্রের অজীবজ উপাদান কি কি হতে পারে, আলো, তাপমাত্রা, জল, বায়ুমণ্ডল, ভূপ্রকৃতি ইত্যাদি। আজকে পড়বো হচ্ছে জীবজ শর্তাবলী, মানে যেগুলো জ্যান্ত। যেমন হচ্ছে কি স্বভোজী উপাদান। স্বভোজী মানে কি, যে সকল জীব আছে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের নাম কি হবে, উদ্ভিদ। এদেরকে বলা হয় কি উৎপাদক, মানে এরা সূর্যের আলো থেকে ক্লোরোফিলের সাহায্যে সরাসরি শর্করা তৈরি করতে পারে। আচ্ছা বলতো কতগুলো উদ্ভিদের ক্যাটেগরি বলবা যারা খাদ্য তৈরি করতে পারে? একটা শৈবালের নাম বলো যারা খাদ্য তৈরি করতে পারে। ভলভক্স, স্পাইরোগাইরা। আচ্ছা একটা ঘাস জাতীয় উদ্ভিদের নাম বলো। দূর্বা। আচ্ছা একটা গুল্ম জাতীয় উদ্ভিদের নাম। জবা। আর বৃক্ষ জাতীয় উদ্ভিদ নাম? হ্যাঁ হ্যাঁ সেগুন, বট গাছ ইত্যাদি। আচ্ছা এবার চলেছি পরভোজী। হয়ে গেছে। এরপরে শোনো, তাহলে একমাত্র উদ্ভিদ গোষ্ঠীরাই যারা আছে তারাই একমাত্র স্বভোজী, আর বাদ বাকি কিন্তু সবাই পরভোজী। মানে তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদের উপর নির্ভরশীল। যেমন মাছ, মাছ পুকুরের মধ্যে যে ছোট ছোট শৈবাল হয়ে থাকে শৈবাল গুলোকে খেয়ে থাকে, তাই না? আচ্ছা 2 নাম্বার চলে আসি, বলছে কি খাদক। তাহলে প্রথমত উৎপাদকদের যারা খাবার হিসেবে গ্রহণ করছে, যেমন ঘাসকে যদি ঘাস ফড়িং খায় তাহলে ঘাস হবে কি প্রথম, সরি ঘাস হচ্ছে খাদ্য আর ঘাস ফড়িং হবে খাদক। কিন্তু ঘাস কি এই ফড়িং কি করছে, ঘাসকেই খাচ্ছে, মানে সবার প্রথম খাবার কি খাচ্ছে, ঘাস ফড়িং। তো এটাকে কি বলা হচ্ছে কি প্রাথমিক খাদক। এবং ঘাস ফড়িংকে ব্যাঙ ধরো খেয়ে নিল, তাহলে গৌণ খাদক। আচ্ছা ব্যাঙকে ধরো মনে করো সাপ খেয়ে নিল, প্রগৌণ খাদক। আচ্ছা এবার হচ্ছে এখানে প্রাথমিক খাদক ম্যাক্সিমাম দেখা যায় কি তৃণভোজী। কি কি হতে পারে, প্রথমত ঘাস ফড়িং হতে পারে, তৃণভোজী প্রাণী আর ইঁদুর হতে পারে। ঘাস হবে না, মানে ছাগল, গরু, গাধা, ভেড়া ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এবার হচ্ছে গৌণ খাদক। শোনো, গৌণ খাদক সাধারণত ছোট হয় এবং এরা মাংসাশী হয়, যারা হচ্ছে কি প্রাথমিক খাদককে খেয়ে থাকে। আচ্ছা এরপরে চলে আসি প্রগৌণ খাদক। এরা বড় বড় মাংসাশী প্রাণী, যেমন সাপ, পেঁচা, ঈগল, হাঙর, শোল, বোয়াল ইত্যাদি। এখন সাপ আমরা অজগরও ভাবতে পারি। আচ্ছা না না, বোয়া পরে হবে আদিত্য। এবার শোনো, এরপরে এবার মনে করো খাওয়া খাওয়াই সব শেষ, সবাই মনে করো সবার কাছে সিংহ চলে গেছে। এখন সিংহ হজম করো না, হজম করা না না, মানুষ জঙ্গলে থাকেন না, আমরা জঙ্গলে বাস্তবতা বলছি না। হ্যাঁ এবার শোন, এবার মনে করো সিংহ মরে গেল, তাহলে সিংহ মারা যাওয়ার পরে তাদের না 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 না, সিংহকে যারা খায় তাদের সর্বপ্রথমে কি থাকবে, শকুন থাকবে, কাক থাকবে, হায়না থাকবে। মরে যাওয়ার পর কুকুরের মতো একদম থাকে প্রাণী, ওটা হায়না বলে, ওগুলো খায় ছিঁড়ে ছিঁড়ে। এবার 4-5 দিন পর নষ্ট হয়ে যাবে, ওটা খাওয়া যাবে না। ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, ওগুলোকে বলা হচ্ছে কি বিয়োজক। ওরা শরীরের চামড়া, মাংস, হাড় সব ভেঙে ভেঙে মাটির মধ্যে মিশিয়ে দেবে, হয়ে গেল, এদিকে বলা হচ্ছে বিয়োজক। আচ্ছা বা ডিকম্পোজার, উদাহরণ হিসেবে কি ব্যাকটেরিয়া, ছত্রাক আর প্রোটোজোয়া। এরপরে চলে আসছে রূপান্তরক, মানে কিছু অণুজীব আছে যারা বিয়োজিত পদার্থকে আরো সরল উপাদানে পরিণত করে, তাকে বলে রূপান্তরক বা ট্রান্সফরমার। উদাহরণ হিসেবে মাইক্রোব ও ছত্রাক, হয়ে গেল। আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে 133 পাতায় বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য। দেখো বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য মূল হচ্ছে কি খাদ্য শৃঙ্খল। দেখো সবার প্রথমে সূর্যের আলো স্টোর হচ্ছে কে, স্টোর জমা করছে কে, উৎপাদক, গাছ। তারপরে আস্তে আস্তে কোনো একটা প্রাণী অন্য প্রাণীকে খেয়ে 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 বেঁচে আছে, তাই না? তাহলে একটা শক্তির প্রভাব দেখা যাচ্ছে, এটাই কি বলছে কি খাদ্য শৃঙ্খল। আচ্ছা খাদ্য শৃঙ্খল আবার 2 ধরনের হতে পারে, না অনেক ধরনের হতে পারে। সর্বপ্রথম হচ্ছে গ্রেজিং বা চারণভূমি খাদ্য শৃঙ্খল।
আগে সোনার উপরে অফারটা শুনে নি, যদি বেশি দেখে কিনতে যেতে হবে না। হ্যাঁ দুদিন পরে বিয়ে, ভালো খবরটা ছাপিয়ে দাও লোকে, এই খবরটা ছাপিয়ে দাও, লোকজনকে গিফট নিয়ে চলে আসতে বলো, তারপরে দেখছি। লুচি তরকারি ছাড়া আচ্ছা না এরপরে, আচ্ছা এরপর চলেছে প্রভাবে। শোনো, খাদ্য শৃঙ্খল অনেক জায়গায়, মনে করো কোন একটা জায়গায় চারণ ভূমি, মানে সেখানে বড় বড় গাছ নেই, তাহলে ওখানকার খাদ্য শৃঙ্খল আলাদা হবে। এটাকে কি বলবো? গ্রেজিং বা চারণ ভূমি খাদ্য শৃঙ্খল, যেটা তোমরা সারা জীবন আলোচনা করে আছো, ঘাস, ঘাস ফড়িং, ব্যাং, সাপ, এইসব ইত্যাদি। এরপর চলে আসি ডেট্রিটাস বা কক্কর খাদ্য শৃঙ্খল। মানে হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, যখন জীবদেহ উৎপন্ন পচনশীল জৈব বস্তুকে বলা হয় কক্কর পদার্থ, এবং সেটা থেকে যে খাদ্য শৃঙ্খল তৈরি হয় তাকে আমরা কি বলবো? কক্কর খাদ্য শৃঙ্খল। আচ্ছা এরপর যদি খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, খাদ্য শৃঙ্খলে উৎপাদন করে কে? খাদ্য শৃঙ্খলে প্রধান খাবার উৎপাদন কে করে? গাছ করে। আচ্ছা তাহলে গাছ হচ্ছে উৎপাদক। 2 নম্বর, উৎপাদকের উপর ভিত্তি করে প্রাথমিক স্তর গঠিত হয় এবং তার পরবর্তী স্তরগুলো গঠিত হয়। আচ্ছা এখানে একটা বিষয় আছে, যত বেশি খাদ্য শৃঙ্খল বৃদ্ধি পায় তত জীবের সংখ্যা কমে যায়। এটাকে পিরামিড স্ট্রাকচারে দেখানো হয়। যেমন মনে করো ঘাস, বইতে নেই, থাকা তো উচিত ছিল, ও বইতে দেন, জাস্ট বুঝে নাও। তারপর ঘাস, তাহলে ঘাস মনে করো সব থেকে ঘাসের সংখ্যা বেশি, মনে করো একটা মাঠে 1 কোটিখানা ঘাস আছে, জাস্ট ধরলাম, হলো। এবং ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, তাহলে ঘাস ফড়িং অবশ্যই অনেক কম, খুব জোর হলে 1000 খানা হবে, এর বেশি হবে না। ঘাস ফড়িং এর কাছে কি ব্যাং, তাহলে ব্যাং মনে করো খুব জোর হলে 50 পিস হবে। তাই অতগুলো ঘাস ফড়িং খাওয়ার জন্য 50 পিস, ওকে দিনে কি একদিনে সব খেয়ে নেবে নাকি? আস্তে আস্তে খাবে তো, হজম করতে করতে আস্তে আস্তে খাবে। আচ্ছা ব্যাং এর কাছে কি সাপ, সাপ খুব জোর হলে 5 থেকে 10টা, 5টা। আচ্ছা সাপকে কি খাচ্ছে? ময়ূর, ময়ূর 2 পিস হয়ে গেল। হ্যাঁ তাহলে ময়ূর উপরে বাঘ, বাঘ 1 পিস, কিন্তু সমস্যা বাঘ 1 পিস থাকলে তো লজ্জার বিষয়, বাঘ 2 পিস। আচ্ছা আচ্ছা শোনো, ময়ূরই হাইস্ট, তাহলে ওই জঙ্গলে বাঘ নেই, কি আছে? সাপ 5টা, সাপ থাক না, 15টা সাপ, যাও সাপ। আসলে এই শুনে, আসলে এখানে ক্যালকুলেশন এই কারণে আমাদের, এই শোনো ব্যাপারটা হচ্ছে এখানকার এইভাবে ক্যালকুলেশন মিলছে না, তোমরা এমনি বুঝতে পারছো, কারণ সাপ শুধুমাত্র যে ব্যাং ধরেই খাবে এত কিছু না, খরগোশ থাকলে খরগোশও তো খেতে পারে। তো সেক্ষেত্রে খাদ্য শৃঙ্খলের মধ্যে খাদ্য জালের ধারণা চলে আসে, যে ঘাসকে শুধু ঘাস ফড়িংয়ে খায় না, ঘাসকে ইঁদুরও খায়, ঘাসকে খরগোশও খায়, ঘাসকে হরিণও খায়, ঘাসকে ছাগলও খায়। তো অতগুলো খাবার চলে এলো প্রাথমিক স্তর, এবার তাদের মধ্যে ব্যাং, এবার দেখো হরিণকে তো আর ব্যাং খাবে না, তাহলে সেই হিসাব করে দেখা যাচ্ছে কি অনেক ধরনের প্রাণীরা চলে আসবে, সেক্ষেত্রে কি হবে? খাদ্য জাল। আচ্ছা এবার একটা জিনিস দেখো, যদি আমরা একটা পিরামিডের স্ট্রাকচার করি সংখ্যার সাপেক্ষে, সবার নিচে কে থাকছে? ঘাস থাকছে না, সবচেয়ে বেশি ঘাস আছে উৎপাদক, ঘাসের থেকে একটু কম কে আছে? ঘাস ফড়িং আছে, তারপরে কি আছে? ব্যাং আছে, তারপরে সাপ আরো কম আছে, আর ময়ূর সবচেয়ে কম আছে। কি হয়েছে? এটা উল্টো, আচ্ছা না না না, এটা হচ্ছে চারণ ভূমির ক্ষেত্রে, শোন এটা কার ক্ষেত্রে? চারণ ভূমির ক্ষেত্রে। কিন্তু এইটা যদি আমরা জলের ক্ষেত্রে করি তাহলে উল্টে যাবে। কেন বলি? জলের ক্ষেত্রে উল্টো হয়, কারণ জলের ক্ষেত্রে সবার প্রথমে কে থাকে? খাদ্য শৃঙ্খল শুরু হয় কোথা থেকে? কে? না না, জলভূমিতে খাদ্য তৈরি হয়, জলভূমিতে সবার প্রথমে কি হয়? গাছের পাতা পড়ে, ধরো একটা, তাই গাছের পাতা পড়লে কি তৈরি হবে? ভাইরাস ব্যাকটেরিয়া তৈরি হবে। ওই ছোট ছোট ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, ফাইটোপ্ল্যাঙ্কটন, এদেরকে খাবে কে? ছোট মাছ। তাদেরকে কি খাবে? তাদেরকে আর খাবে আরো বড় মাছ, তাই তো? আচ্ছা এবার শোনো, এইটা যখন আমরা স্টার্ট করব, শোনো ভালো করে শুনবা, এটা যখন আমরা স্টার্ট করব ছোট মাছ দিয়ে, ভালো করে শুনবা, ছোট মাছের সংখ্যা কিন্তু বেশি নেই, তার থেকে বড় মাছের সংখ্যা আরো কম।
তাই তো, কিন্তু বড় মাছের পরে বড় মাছ যেই মরে যাবে তাকে যে বিয়োজক গুলো আছে, একটা বড় মাছে কয়েকশো কোটি ব্যাকটেরিয়া থাকতে পারে। তা সেক্ষেত্রে কি পিরামিড কি হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, নিচ থেকে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। আমরা পরে আসছি, এটুকু বোঝা গেল। আচ্ছা, এরপরে খাদ্য জালে আসো। এই বলো তো কঙ্কনা, ঘাস কে কে খায়? ঘাস ঘোড়া খায়, ঘাস হরিণ কেও খায়। বন বিড়াল ঘাস খায়? আচ্ছা ভালো করে দেখো, তাহলে ঘাস এতগুলো ব্যক্তি খেয়ে নিচ্ছে। আচ্ছা এবার শোনো, এরপরে 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 চলে, আচ্ছা ইঁদুরের বাদ চলো, ইঁদুর, ইঁদুর এবার বলো তো ইঁদুর কে কে খায়? ইঁদুরকে বিড়াল খায়। দাদা এই কথা বলো না, দাঁড়াও, ইঁদুরকে বিড়াল খাচ্ছে। আচ্ছা আর কে খাচ্ছে? সাপ, সাপ ছাপ না, কোন ছাগল। আচ্ছা ইঁদুরকে সাপও খাচ্ছে। আচ্ছা তারপরে ভেড়াকে কে খাচ্ছে? বাঘ। মানুষের কথা বাদ, এই দেখো ভেড়াকে, ছাগলকে, গরুকে, হরিণকে, না ঘোড়া ভাত, ঘোড়াকে কেউ খায় না, ঘোড়া ভাত, ঘোড়া কেউ খায়। হ্যাঁ ছাগল, ছাগল শুধু। আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে। এরপরে দেখো, এই শোনো, এরপরে দেখো সাপ, সাপ হয়ে গেল। এবং সাপকে কে খায়? ময়ূর খায়। আসলে বিড়াল কি বলতো, এমন একটা প্রাণী না যাকে বাঘ আর কুকুর দেখলেই মেরে ফেলে। আচ্ছা বাঘ অবশ্য মারে না, বাঘের বংশগত লোক তো, কিন্তু কুকুরটা দেখলে মেরে ফেলে। আচ্ছা ময়ূর, আচ্ছা তাহলে দেখো সাপকে ময়ূর খায়, আর কে খায়? বাজ পাখি খায়, চিল খায়, সব ইগলও চলে এলো। না বেশি না, হ্যাঁ একই বোঝাতে হোক। এই শোনে এবার দেখো, এইখানে যেগুলো লেখা হয়েছে দেখো, এইগুলোকে আবার বাঘ ধরতে পারলে মেরে খেয়ে নেয়। বলো বলো। হ্যাঁ হ্যাঁ সে হতে পারে। এবার একটা কথা বলতো, তার মানে কি হিসাব মতো এর মধ্যে একটা জালের সৃষ্টি হচ্ছে না? এটাকে বলেছে কি খাদ্য জাল, খেতেই পারে। হ্যাঁ আবার এটা ভালো কথা বলেছে, ইঁদুর কেও দেখো ঈগল খায়, চিল খায়, বাজ খায়, ময়ূর খায়। ময়ূর, হ্যাঁ খিদে পেলে সব খেয়ে নেয়। আমি একদিন দেখি আমাদের পাটনায় মুরগি থাকতো, আগে দেখি মুরগি একদিন চাউমিন খাচ্ছে। আমি কিরাম হলো চাউমিনের মতো, বড় সাইজে, কোথা থেকে ধরে আনছে, এই বড় সাইজের কিছু মোটা মোটা নিল, কোথায় দুটো করে মেনে মরে গেল, মেনে নিল, মেনে নিয়ে রেস্ট নিল, দিয়ে চাউমিনের মতো যা ছোটে ঠাকুর শুরু করে নিল। হ্যাঁ হ্যাঁ মাংস ভাত, মাংসটা মেরে ফেলে, খায় না। আচ্ছা যাই হোক, তার মানে কি একটা জিনিস বুঝতে পারলাম, কি বিভিন্ন খাদ্য স্তরের সঙ্গে বিভিন্ন খাদ্য স্তর যদি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? খাদ্য জাল। হচ্ছে দাদা কথা রাখতে পারে না তো সবসময়। হ্যাঁ হ্যাঁ পৃথিবীতে বড় খাদক, সবচেয়ে বড় খাদক কি হয়? সবচেয়ে বেশি কে খায়? হাতি খায়, হাতি। আচ্ছা চাইনিজরা না সবাই ওরকম খায় না, চায়নার একটা অংশ আছে, যেমন আমাদের ভারতের একটা অংশ আছে জানা হচ্ছে নাগাল্যান্ড। ওরা আমাদের আগে যখন ভোট হতো, আমাদের এই হাই স্কুলে ওই নাগাল্যান্ড থেকে যদি পুলিশ আসতো, মানে ফোর্স আর কি, কুকুরের বাজারে কুকুর খুঁজে পাওয়া যেত না ওরা যাওয়ার পরে। হ্যাঁ ওরা গুলো করতে পারে, বেশ ভালো লাগে ওদের। ওরা অনেক কুকুর রাত্রিবেলা কক করে ধরে, কেটে ঝুলি তুই দেয় দেখে। ওখানে কুকুরের মাথা ফ্রাই করে থাকে, কুমিরের মাথা, কুকুরের মাথা, সাপ, সাপের মতো এরকম দাঁড়িয়ে আছে, ভাজা সাপ। হতে পারে। আবার একটা জিনিস শুনেছিলাম কি, কুকুরকে নাকি ভালো করে পেট ভরিয়ে খাওয়ায়, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ফেলে, দিয়ে বমি করে, ওটা খাই। আচ্ছা এরপরে খাদ্য জাল হয়ে গেছে। 135 পাতা বার করো, শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। হ্যাঁ পড়া তো এখন চলতেই থাকছে।
আচ্ছা, নিচে ছিল ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, বাজ। আচ্ছা, এবার দেখো তো একটা জিনিস খেয়াল করো, মনে করো সূর্য থেকে, এই শোনো, সূর্য থেকে সরাসরি শক্তি সংগ্রহ করছে কে? ঘাস। এরপরে দেখো শক্তির একটা মুখী প্রবাহ দেখা যাচ্ছে, দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো শক্তি উপরের দিকে প্রবাহিত হচ্ছে না? তো এই ঘটনাকে বলেছে কি এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। বাস্তুতন্ত্রে কি হয়, শক্তি একটা খাদ্য স্তর থেকে অন্য খাদ্য স্তরে কি হয়, সঞ্চালিত হয় বা প্রবাহিত হয়। আচ্ছা, এরপরে শক্তি প্রবাহের প্রকৃতি। শোনো, শক্তি কখনো কিন্তু নষ্ট হয় না, শক্তি কখনো নষ্ট হয় না। এখানে একটা সূত্র ছিল, এই যে লিন্ডেম্যানের 10 সূত্র। বলা হচ্ছে যে কোন একটা শক্তির, আচ্ছা, স্তর থেকে, কোন একটা শক্তির স্তর থেকে যে পরিমাণ শক্তি, হ্যাঁ, অপর স্তরে যায়, সেটা 10% শক্তি সেই স্তরে সঞ্চিত থাকে। মানে আমি একটা উদাহরণ দিই, মনে করো ঘাস ফড়িং, আচ্ছা ঘাস ফড়িং কথা বাদ দিলাম, ছাগলের কথাই আছে। ছাগল, মনে করো একটা ছাগল ঘাস খেলো সারা জীবনে 100 কেজি, উদাহরণ দিলাম। তাহলে 100 কেজি ঘাসের মধ্যে যে শক্তি ছিল সেটা ছাগলের গায়ে, ছাগল খেয়ে নিল। এখন প্রশ্ন, তাহলে ছাগলের গায়ে, তাহলে ছাগলের ওজন কি 100 কেজি হয়ে যাবে? তাহলে ভালোই হতো। তাহলে এখন প্রশ্ন, তাহলে ছাগলের ওজন অতটা হয় না, তাহলে 100 কেজিতে যতটা শক্তি ছিল সব গেল কোথায়? ব্যাপারটা হচ্ছে কি, ছাগল যখন খাবার খাচ্ছে তার চেবাতে হচ্ছে ক্ষয়, আমাদের শরীরে যাওয়ার মতো যে নানা রকম এনজাইম বেরোয়, HCl বেরোয়, সেখানে হজম করতে শক্তি ক্ষয় হয়। এবার ছাগল তো ঘাস এক জায়গাতে 100 কেজি পাচ্ছে না, ওকে ঘুরে ঘুরে খেতে হচ্ছে, সে হাঁটা চলা করতে শক্তি ক্ষয় হয়। তাই ব্যাপারটা হচ্ছে কি, এইভাবে 90% শক্তি বিপাক ক্রিয়ায় মানে শারীরিক প্রক্রিয়াতে শেষ হয়ে যায়, আর 10% শক্তি শরীরে সঞ্চিত থাকে, শরীরের গঠন রূপে। মানে শরীরে ছাগলের পেশি একটু গঠন হলো, ছাগল একটু সাইজে বড় হয়ে গেল, ছাগলের একটু ওজন বৃদ্ধি পেলো, এইটুকুনি। তাই 10%-এর মাধ্যমে ছাগলের ওজন বৃদ্ধি পায়, আর 90%-এর মাধ্যমে কি করে, ছাগল বাকি কাজকর্মগুলো করে। হয়ে গেল? তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ, আজকের দিনে যারা ছাগল পালন করে, মানে চড়িয়ে না, মানে চড়ানো মানে কি, মাঠে গিয়ে ছেড়ে দিল, ছাগল খেলো, হাতে দিতে করে ওইসব। কিন্তু বাড়িতে ঘাস কেটে একদম সুন্দর মুখের সামনে তুলে তুলে বাবা খাও, তাহলে ওই ছাগলগুলো, এবার ওই ছাগলগুলো কি হয়, শক্তি কম নষ্ট হয়, এই কারণে ওই ছাগলগুলো ওজনে বেশি হয়। তোমারটার ওজন কত? হ্যাঁ হ্যাঁ, ওর আছে 3-4টে আছে বোধহয়। কটা আছে? দুটো আছে। পুরো তোমার ডিপার্টমেন্টে? তাহলে ও মায়ের ডিপার্টমেন্টে। তোমার ডিপার্টমেন্টে কি আছে? হাঁসগুলো আছে। এখন ডিপার্টমেন্ট কমিয়ে দিয়েছে। কটা আছে? ও, তুমি কাজ করে কমিয়ে দিয়েছো, আচ্ছা। আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে পরিপোষক চক্র। আচ্ছা থাক, আজকে এইটুকুনি থাক। অনেকটা আছে, ছেড়ে দাও। পরিপোষক চক্রের আগে পর্যন্ত 135 পাতা, পরিবেশক চক্রের আগে পর্যন্ত। এর মধ্যে থাকা, হ্যাঁ, ডাউট চলবে না, তোমরা কোশ্চেনের উত্তর খুঁজে আনো, আর যতটা পারো মুখস্থ করে ফেলো এখন। এবার তোমরা বাড়ি যেতে পারো। হ্যাঁ, কোশ্চেন বার করো। পেজ নাম্বার কত গো, দেখো তো, পরিবেশক চক্রের পেজ নাম্বার কত? 135, তাহলে তো 2 পেজ ছিল। এই তো পরিবেশক চক্রের আগে পর্যন্ত, এই যে লিন্ডেম্যান 90 পর্যন্ত আছে, 90 পর্যন্ত কোশ্চেন, এর উত্তর খুঁজবা আর মুখস্থ করার চেষ্টা করবো, যদিও